বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন, 1 নং আইন। সাক্ষ্য আইনের জনক স্যার জে এফ স্টিফেন। এই আইন 1 নম্বর আইন। এই আইন হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন। ঠিক আছে। মূল এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টে, প্রারম্ভিক হচ্ছে 1টা। এই আইনের 1 থেকে 167 পর্যন্ত দ্বারা আমরা যে 130টির মতো গুরুত্বপূর্ণ ধারার এমসিকিউ সরাসরি সূচি বলবো। পরবর্তীতে আপনারা শুনবেন, ভালো লাগবে না, বা পড়া যখন মনে যাচ্ছে না, সবসময় পড়া যায় না, বিন করে লেখা যায় না, তখন কানের ভিতর দিয়ে থাকবেন, রেজাল্ট দিয়ে বাঁচতে থাক, আমাদের বাজবে, রেকর্ড বাজবে। তাহলে আসেন, 1 ধারা হলো সংক্ষিপ্ত শিরোনাম কার্যকারী সীমা বা প্রবর্তন। 1 ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম কার্যকারী সীমা প্রবর্তন। 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, এছাড়া এভিডেভিট এবং সালিসির কার্যক্রমে এই আইন চলে না। এই আইন 5টা জায়গা চলে না। 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন। এছাড়াও সালিসির ক্ষেত্রে এবং এভিডেভিটের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন চলে না। 2 নম্বর দ্বারা বাতিল। 3 নম্বর আসেন। 3 নম্বরের সংজ্ঞা হচ্ছে আদালত। সংজ্ঞা হচ্ছে আদালত। তারপরে হচ্ছে বিষয়, 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 প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, দলিল, 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 সাক্ষ্য। সাক্ষ্য 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। এই 3 সাক্ষ্য মিলে এক সাক্ষ্য লিখবেন। সংজ্ঞা: প্রমাণিত, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, 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 ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, ডিজিটাল সনদ, প্রত্যায়নকারী কর্তৃপক্ষ, প্রত্যায়নকারী কর্তৃপক্ষ। সংজ্ঞা শেষ। 4 দ্বারা আদালত অনুমান করিতে পারে, অনুমান করিবে চূড়ান্ত প্রমাণ। অনুমান করিতে পারে, অনুমান করিবে চূড়ান্ত প্রমাণ। মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনকোর্স অফ প্রুফ। অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়: আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। আইনগত অনুমান খণ্ডনযোগ্য, অখণ্ডনযোগ্য; ঘটনাগত অনুমান খণ্ডনযোগ্য। 5 দ্বারা আদালতে 2টো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়: বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। 5 দ্বারা আদালতে 2 বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়: বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। 6 দ্বারা যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক। যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক। 7 দ্বারা যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ ও পরিণাম। যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ ও পরিণাম। 7 দ্বারা অডিও ভিডিও, টেপ রেকর্ডার, এগুলো হচ্ছে আদালতের প্রাসঙ্গিক। 7 দ্বারা। 8 দ্বারা উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী আদালত পরবর্তী আচরণ আদালতে প্রাসঙ্গিক। উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ আদালতে প্রাসঙ্গিক। 9 দ্বারা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ, টিআই প্যারেড। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ, টিআই প্যারেড। 10 অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ। অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ। যে সমস্ত 11 দ্বারা যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। 11 দ্বারা যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। 11(1) যে যদি সেইগুলো কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়। 11(1) যদি সেইগুলো কোনো বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়। 11(2) যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়, যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হইয়া কোনো বিচার্য বিষয়ের প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলেন। এরপর আসেন 14-13 দ্বারা ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেইগুলো প্রাসঙ্গিক। 12 দ্বারা ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেইগুলো প্রাসঙ্গিক। 13 দ্বারা শোনা যায় না? 13 দ্বারা যখন অধিকার ও প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে সেই সমস্ত ঘটনা যখন প্রাসঙ্গিক। যখন অধিকার ও প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সেই ঘটনা প্রাসঙ্গিক। যখন অধিকার ও প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সেই সমস্ত ঘটনা প্রাসঙ্গিক। 14 দ্বারা যে সমস্ত ঘটনা
মন দেহ অবস্থা এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে সেইগুলো প্রাসঙ্গিক। যখন যে 14 ধারা যে সমস্ত ঘটনা মন দেহর অবস্থা এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে সেইগুলো প্রাসঙ্গিক। 15 ধারা কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত সেইগুলো যখন প্রাসঙ্গিক। কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত সেইগুলো যখন প্রাসঙ্গিক। 16 ধারা ব্যবসার ক্ষেত্রে রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। 16 ধারা ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। এরপরে আসেন 17 ধারা স্বীকৃতি। 17 ধারা স্বীকৃতি সংজ্ঞা। 17 ধারা স্বীকৃতির সংজ্ঞা। 18 ধারা স্বীকৃতি কে কে দিতে পারে? 5 ধরনের লোক। মামলার পক্ষ, মামলার পক্ষ, তার প্রতিনিধি, তার প্রতিনিধি, প্রতিনিধি চরিত্রের প্রতিনিধি চরিত্রের বাদী, প্রতিনিধি চরিত্রের বাদী, মামলার বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যার স্বার্থ প্রাপ্তি ঘটেছে, মামলার বিষয়বস্তুর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যার স্বার্থ প্রাপ্তি ঘটেছে, মামলার পক্ষে বা পক্ষের প্রতিনিধি, মামলার পক্ষে বা পক্ষের প্রতিনিধি। 19 ধারা মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এই ব্যক্তির স্বীকৃতি। মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এই ব্যক্তির স্বীকৃতি। এটা তৃতীয় পক্ষের স্বীকৃতি। 20 ধারা মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি তৃতীয় পক্ষের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। এরাও 20 তৃতীয় পক্ষ। 21 যেই ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয়, যেই ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতির প্রমাণ। যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতির প্রমাণ। এরপর আসেন এই স্বীকৃতির প্রমাণ কিভাবে করবেন। স্বীকৃতি যদি দেওয়ার পরে তিনি মারা যান, স্বীকৃতি দেওয়ার পর এইরূপ ব্যক্তি যদি মারা যান, স্বীকৃতি দেওয়ার পর যদি তিনি মারা যান। 2 নম্বর স্বীকৃতি যদি মানবিক বা দৈহিক অবস্থা এমন হয় মৃত্যুর আশু সম্ভাবনার সময় বলছে, স্বীকৃতি দৈহিক এবং মানসিক অবস্থায় এরকম মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছে এরকম ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক। এরপরে 21-3 স্বীকৃতি যখন কোনো স্বীকৃতি না হয়ে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হবে, স্বীকৃতি না হয়ে অন্য কোনোভাবেও প্রাসঙ্গিক হয়ে যাবে। 21-3 মুখস্থ করে রাখবেন। এরপর আসেন 22 দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। 22 দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। 22 ক ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। 23 দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। 24 ধারা ভয়ভীতি প্রলোভন এবং প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি নিলে অপ্রাসঙ্গিক। ভয়ভীতি প্রলোভন ও প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি নিলে অপ্রাসঙ্গিক। 25 ধারা পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি দেওয়া যাবে না। পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। পুলিশ অফিসার স্বীকারোক্তি লিখতেই পারে না, বিধানই নেই। 26 ধারা পুলিশ হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 26 পুলিশ হেফাজতে আসামি থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। এরপর আসছে 27 হলো আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য পুলিশ যতটুকু দ্রব্য বস্তু উদ্ধার করবে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। 27 আসামির নিকট থেকে তথ্য বা সংবাদের মাধ্যমে যতটুকু দ্রব্য বা বস্তু উদ্ধার করবে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। 27 ধারা 28 ধারা ভয়ভীতি প্রলোভন ও প্রতিশ্রুতি ব্যতীত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 28 ধারা ভয়ভীতি প্রলোভন ও প্রতিশ্রুতি ব্যতীত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। 29 ধারা গোপনীয়তার প্রতিশ্রুতি স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 29 ধারা গোপনীয়তার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। পাঁচটা বলি শোনেন। 5টা হলো গোপনীয়তার প্রতিশ্রুতি প্রতারণা করে মাতাল করে যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য না সেই প্রশ্নের উত্তর দিয়ে এবং পূর্বেই তাকে সতর্ক না করে স্বীকারোক্তি নিলেও আদালতে প্রাসঙ্গিক হবে। কাজটা আদালত করছে। 30 প্রমাণিত স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে তার বিচার্য। এভাবে পারবেন না। যদি বলবেন এখানে 2 ধরনের,
প্রমাণিত যেসব স্বীকারোক্তি যদি একই সাথে মামলা চলে নিজের দোষ স্বীকার করে যখন অন্য একই সাথে অন্যের দোষ বলতেছে তখন ওইটা আদালত ধরে নেয় বা মনে করে ওইটা আদালতে প্রাসঙ্গিক। কিন্তু আলাদাভাবে যদি বিচার চলে তাহলে যদি অন্যের দোষ বলে স্বীকারোক্তি দেয় তাতে কোনো সমস্যা আদালতের ধরে না। 31 স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 32 যে কোন সমস্ত ব্যক্তিকে আদালত তলব করতে পারে না, কোন সমস্ত লোককে আদালত সাক্ষী হিসাবে তলব করতে পারে না। যিনি মারা গেছেন, যিনি সাক্ষ্যদানের অক্ষম, যাকে খুঁজে পাওয়া যায় না, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, 4 শ্রেণীর লোককে আদালত সাক্ষী হিসাবে তলব করতে পারে না। 32-1 মৃত্যুকালীন জবানবন্দি। 32-1 মৃত্যুকালীন জবানবন্দি। এই দুই তিনভাবে মনে রাখবেন, এগুলো দামি ধারা। এরপর আসেন 33 ধারা। 33 ধারার 4 শ্রেণীর লোক একবার আদালতে সাক্ষ্য দিয়েছে, পরবর্তীতে এদেরকে আবার আদালত তলব করবে। তাহলে কি হয়েছে, এই সমস্ত ব্যক্তিকেও পরবর্তী মামলা তলব করতে গেলে আর যদি না পায় তখন কখন প্রাসঙ্গিক হবে। এখানে আছে 5 শ্রেণীর লোক, যদি লোকটা মারা যায়, যদি লোকটা সাক্ষ্যদানের অক্ষম হয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায় না, 3 নম্বর খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর তিনি যদি বিদেশ থাকেন তাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। এবং 5ম নম্বর আছে বিরোধী পক্ষ তাকে আটকায় রাখলে বা সরায় রাখলে। এই 5 শ্রেণীর লোক 3 ভাবে তাদের স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। 33-1 পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে হলে। 2 পরবর্তী মামলার প্রথমত মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ জেরা করার সুযোগ নিয়ে থাকলে। প্রথমত মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ জেরা করার সুযোগ নিয়ে থাকলে। শেষোক্ত মামলার বিচার্য প্রশ্ন প্রথমত মামলার বিচার্য প্রশ্ন অনুরূপ হলে, শেষোক্ত মানে শেষে যে মামলাটা হয়েছে আর প্রথম যে মামলা হয়েছিল এই মামলার বিচার্য প্রশ্ন একই অনুরূপ হলে পারে। এই 3 ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। 5 ধরনের লোক 3টে ক্ষেত্র, ওই 32-এ 4 ধরনের লোক 8টা ক্ষেত্র। এইগুলো এমসিকিউ মনে রাখবেন। 34 হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। 35 দ্বারা কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি কর্মচারী লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। 35 দ্বারা সরকারি দলিলে যখন প্রাসঙ্গিক চায় 9, 35, 74 কর্তব্য সম্পাদন সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় তিনি সরকারি যে কার্যক্রম লিপিবদ্ধ করেন ওইটা আদালতে প্রাসঙ্গিক। 36 মানচিত্র চার্ট পরিকল্পনা আদালতে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। এরপরে 39 পড়েন বিবৃতি যখন কথোপকথন, দলিল, গ্রন্থ, কাগজের সমষ্টি সেগুলো যখন প্রাসঙ্গিক। বিবৃতি যখন কথোপকথন, দলিল, কাগজের সমষ্টি বা অংশবিশেষ সেইগুলো যখন আদালতে প্রাসঙ্গিক। 40 দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলা প্রাসঙ্গিক। দ্বিতীয় মামলার বিচার্য কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় আদালতের প্রাসঙ্গিক। 41 প্রবেট, অ্যাডমিরাল, বিবাহ ও দেউলিয়াত্ব প্রাসঙ্গিক। প্রবেট, বিবাহ, অ্যাডমিরাল এবং দেউলিয়াত্ব এগুলো আদালতে প্রাসঙ্গিক। এগুলো চূড়ান্ত প্রমাণ প্রাসঙ্গিক। এরপরে আসেন 45 দ্বারা বিশেষজ্ঞদের মতামত আগে ছিল 5টা, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্ত অক্ষর, টিপসই। এখন আছে 13টা গুলো আমি বলি আপনারা শোনেন। ফিজিক্যাল বা ফরেন্সিক, বিদেশি আইন, বিজ্ঞান, শারীরিক এবং ফরেন্সিক, ডিজিটাল রেকর্ড, চারুকলা, হস্তশিল্প বা হাতের লেখা, হস্তলিপি বা হাতের লেখা, আঙ্গুলের ছাপ, টিপসই, পায়ের ছাপ, চোখের কণিকার ছাপ, টাইপরাইটিং, ট্রেড বা টেকনিক্যাল, তারপরে বিদেশি আইন, বিজ্ঞান ও চারুকলা, হস্তাক্ষর, টিপসই। এই 13টা মনে রাখবেন, ভালো করে লিখবেন, এর কাছে প্রশ্ন করবেন, বলে দিবেন। শেখার জন্য নেটের জগৎ অনেক ভালো জগৎ, যেমন আমরা এই আইন শিখতেছি, ঠিক আছে। এখন আসেন 45-এর ক ফিজিক্যাল এবং ফরেন্সিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত। ফিজিক্যাল ও ফরেন্সিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। 46 বিশেষজ্ঞদের অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় আদালতে প্রাসঙ্গিক। 47 হস্তাক্ষর সম্পর্কে
অভিমত যখন প্রাসঙ্গিক, হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, হস্তাক্ষরে কিন্তু বিশেষজ্ঞ হয় না। 47-এর ক, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। 47-এর ক। 48, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 49, প্রচলিত রীতি মতামত অভিমত সম্পর্কে যখন প্রাসঙ্গিক, প্রচলিত রীতি মতামত ইত্যাদি সম্পর্কে অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক। 49, আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এরপরে 51 দ্বারা মতামত হেতু যখন প্রাসঙ্গিক, মতামতের হেতু যখন প্রাসঙ্গিক। এরপর আসেন 52, দেওয়ানি মামলার কথিত আচরণ, দেওয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক, দেওয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক। 53, ফৌজদারি মামলার পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলার পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। 54, পূর্ববর্তী অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়, পূর্ববর্তী অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। 55, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক। এখন আমরা দ্বিতীয় খণ্ড পড়ব, প্রমাণের বিষয়। দ্বিতীয় খণ্ডে প্রথম খণ্ড শেষ, দ্বিতীয় খণ্ডে 56, যে সমস্ত ঘটনা বিচারকের দৃষ্টিগোচরে থাকবে সেগুলো প্রমাণ করার দরকার নাই। যে সমস্ত ঘটনা, যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে থাকবে, যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে থাকবে সেগুলো প্রমাণ করার দরকার নাই। তারপরে যে সমস্ত ঘটনা আদালত অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নেবেন, যে সমস্ত ঘটনা আদালত বিচারক হিসাবে অবশ্যই দৃষ্টিগোচরে নেবেন। 13টা আছে, 13টা একটু পড়ি হালকার ভার। বাংলাদেশের আইনসমূহ সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধবিধি, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, সংসদ এবং বাংলাদেশের বর্তমানে বলবৎ আইনে প্রতিষ্ঠিত আইনসভার কার্যপ্রণালী। সংসদ এবং বাংলাদেশের আইন বলে প্রতিষ্ঠিত আইনসভার কার্যপ্রণালী, কার্য পদ্ধতি। তারপরে ইংল্যান্ডের আদালতসমূহ, সংক্ষেপে কয়, ইংল্যান্ডের আদালতসমূহ বাংলাদেশে কোনো সরকারি পদে কারো যোগদান, বাংলাদেশের কোনো সরকারি পদে কারো যোগদান, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, এইগুলো বিষয় ওনাদের গেজেটে দেওয়া থাকবে। ঠিক আছে, সংক্ষেপে বললাম। 6, সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্র, রাষ্ট্রের রাজা রানীর অস্তিত্ব, উপাধি এবং জাতীয় পতাকা। সরকার কর্তৃক ঘোষিত কোন রাষ্ট্র, রাজা রানীর অস্তিত্ব, উপাধি বা জাতীয় পতাকা এই সম্পর্কে। সরকারের বিভাগসমূহ, সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ, সরকারি গেজেট বিজ্ঞপ্তির সাধারণ উৎসব, ধর্মীয় উৎসব, উপাসনালয়, ছুটিসমূহ। 7 সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ, সরকারি গেজেট বিজ্ঞপ্তির সর্বসাধারণ উৎসব ও ছুটিসমূহ। বাংলাদেশের ভূখণ্ডসমূহ। 9, বাংলাদেশ শহীদ অপর কোন রাষ্ট্র, বাংলাদেশের শহীদ অপর কোন রাষ্ট্রের মানে বিরোধিতা আরম্ভ, শুরু এবং যুদ্ধ চলা থাকা এবং তার সমাপ্তি বা অবসান হওয়ার সম্পর্কে জানা থাকা লাগবে। 10 দ্বারা আদালতের সদস্য, অফিসার এবং তাহাদের সরকারি কার্য পদ্ধতি, অফিসারগণ, আদালতের সদস্য আছে, অফিসার আছে, তাদের কার্য পদ্ধতি সম্পর্কে তার জানা থাকা লাগবে। 11, স্থল এবং সমুদ্রপথের নিয়মাবলী, 58 দ্বারা স্বীকৃতির বিষয় প্রমাণ করিবার প্রয়োজন নাই, 59 দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করবে, দলিলের মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে, 60, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, মৌখিক সাক্ষ্য পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে হবে, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, কান দ্বারা শুনবেন, চোখ দ্বারা দেখবেন, নাক দ্বারা শুনবেন, গাল দ্বারা টেস্ট নেবেন, হাত দ্বারা অনুভূতি করবেন। এইবার কান নাক দিয়ে লেখেন না কিন্তু, মানে আমি বোঝানোর জন্য বলছি। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করবেন এবং এই কথাগুলি লিখবেন যে এইভাবে যদি আপনি কানের শ্রবণ শক্তি, চোখের দৃষ্টি শক্তি, নাকের ঘ্রাণ, মুখের টেস্ট এবং মানে টেস্ট করে, মুখের টেস্ট না, লেখার সময় এইভাবে লিখবেন। ঠিক আছে, আমি মানে পড়াতে যে আমার ইমোশনাল হয়ে যায় যে আন্দাজ পাইনি। এরপরে আসেন 61 দ্বারায় দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু প্রমাণ দুইভাবে করবেন, প্রাথমিক দলিল এবং মাধ্যমিক দলিল।
প্রাথমিক দলিল হচ্ছে 62 ধারা, প্রাথমিক দলিল হচ্ছে 62 ধারা বা মূল দলিল, প্রাথমিক দলিল 62 ধারা বা মূল দলিল। এরপরে আসেন 63 ধারা আছে মাধ্যমিক দলিল, 63 ধারা আছে মাধ্যমিক দলিল, একটু হালকা বলি। 63 ধারা আছে মাধ্যমিক দলিল, 63 ধারা আছে মাধ্যমিক দলিল। মাধ্যমিক দলিল 5 প্রকার। জাবেদা নকল, শর্ট করে কব, জাবেদা নকল, জাবেদা নকল। মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, নকলের প্রতিলিপি। মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকলের প্রতিলিপি। 3 মূল দলিল হইতে প্রস্তুত করা মূল দলিলের প্রতিলিপি, মূল দলিল হইতে প্রস্তুত করা অথবা মূল দলিলের প্রতিলিপি। কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই, কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে। পঞ্চম, যেই ব্যক্তি নিজেও কোনো দলিল দেখিয়েছেন, যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখিয়েছেন তাহার দেওয়া উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। যেই ব্যক্তি নিজে কোনো দলিল দেখিয়েছেন তাহার দেওয়া উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। এখন আসেন 64 প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। 65 7টা কথা কব, অল্প অল্প করে চেষ্টা করবেন, শুনবেন। যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, কোন সব ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। 1 যে দলিলটা প্রমাণ করা হবে ওই দলিল যদি বিরোধী পক্ষের নিকটে থাকে, যে দলিলটা প্রমাণ করা হবে ওই দলিল যদি বিরোধী পক্ষের নিকট থাকে এবং 66 দ্বারা নোটিশ দেওয়া সত্ত্বেও তারা উপস্থাপন না করে। 1 নম্বর দলিল, 1 নম্বর কারণ। 2 দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে সেই ব্যক্তি তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব অবস্থান বিষয় লিখিতভাবে স্বীকার করেছেন বলে। তাহলে যে দলিলটি প্রমাণ করা হবে বিরোধী পক্ষ ওই দলিলের অস্তিত্ব অবস্থা এবং বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করিয়াছেন। যে দলিলটা প্রমাণ করা হবে ওই দলিলটা বিরোধী পক্ষ তার অস্তিত্ব অবস্থান এবং বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করছে। এখন আসেন 3 বিরোধী পক্ষ যদি স্বীকার করে দলিলটা বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে, দলিলটা বিনষ্ট হয়েছে বা হারিয়ে গেছে, এই 3 নম্বর। 4 নম্বর মূল দলিলটি যদি হস্তান্তর করা না যায়, মূল দলিলটি যদি হস্তান্তর করা না যায়, মূল দলিলটা যদি হস্তান্তর করা না যায়। 5 নম্বর মূল দলিলটা যদি সরকারি দলিল হয়, মূল দলিল যদি 74 ধারায় সরকারি দলিল হয়, মূল দলিল যদি সরকারি দলিল হয়। 6 নম্বর আইন বলে যদি জাবেদা নকল দিয়ে মূল দলিল প্রমাণ আইনি যদি প্রতিষ্ঠিত থাকে যে মূল দলিল উপস্থাপন করলে হবে, সেক্ষেত্রে মূল দলিল উপস্থাপন করা লাগবে না, জাবেদা নকল। তখন এই 6তে লিখবেন জাবেদা নকল ব্যবহার করবেন। এখন 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কোনো মূল দলিল তখন অন্য কোনো হুবহু সংখ্যক দলিলের বিবরণ। মূল দলিল যখন হুবহু সংখ্যকের বিবরণ, মানে একের অধিক এই দলিল ছিল, এই ক্ষেত্রে এই মাধ্যমিক এই দলিলগুলো হলে মাধ্যমিক সাক্ষ্য তখন দেওয়া যাবে। এখন আসেন 66 দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। এখন এই নোটিশ কিভাবে দেবেন? নোটিশ না দিয়েও এই দলিলগুলো আদালত কি করতে পারে? নোটিশ দিতে নাও দেওয়া লাগতে পারে। কেন দেওয়া লাগবে না? 6টা কারণ দেখেন। যে দলিল প্রমাণ করতে হবে তাই যেই ক্ষেত্রে একটি নোটিশ, যে দলিলটা প্রমাণ করবেন ওই নোটিশে যখন একটা দলিল, সেই ক্ষেত্রে আর প্রমাণ করার জন্য অন্য নোটিশ দেওয়ার প্রয়োজন না। মামলার প্রকৃত বিবেচনায় যে ক্ষেত্রে বিরোধী পক্ষ এই কথা জানেন যে দলিলটি দাখিল করতে হবে, লিখবেন। 2 নম্বর বিরোধী পক্ষ জানেন দলিলটি দাখিল করতে হবে, বিরোধী পক্ষ জানেন দলিলটি আদালতে দাখিল করতে হবে। নাম্বার 3 বিরোধী পক্ষ প্রতারণা বা বল প্রয়োগ করে দলিলটা দখল করেছে। নাম্বার 3 বিরোধী পক্ষ প্রতারণা করে বা বল প্রয়োগ করে দলিলটা দখল করেছে। নাম্বার 4 যে ক্ষেত্রে বিরোধী পক্ষ তার প্রতিনিধি মূল দলিলটা আদালতে পেশ করেছিল। নাম্বার 4 বিরোধী পক্ষ আদালতে দলিলটা উপস্থাপন করেছিল বা হাজির করছিল। নাম্বার 5 দলিলটি যে ক্ষেত্রে বিরোধী পক্ষ বা তার প্রতিনিধি দলিলটি হারাই যাওয়ার কথা স্বীকার করছে, যে ক্ষেত্রে বিরোধী পক্ষ দলিলটা হারা গেছে এটি স্বীকার করছে, যে ক্ষেত্রে বিরোধী পক্ষ দলিলটা হারাই গেছে স্বীকার করছে। নাম্বার 6 দলিলটি যার দখলে আছে বা যার দখলে আছে
আদালতের এখতিয়ার বা নাগালের বাইরে আছে এরকম দলিল, দলিলটি যার দখলে আছে উক্ত ব্যক্তি আদালতের এখতিয়ারের বাইরে আছে এরকম দলিল নোটিশ না দিয়েও আদালত তার প্রমাণ কার্যক্রম চালাবে। ৬৭, উপস্থাপক দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত স্বাক্ষর, উপস্থাপনকারী দলিলের হস্তাক্ষর প্রমাণ। সংক্ষেপে পড়বেন। ৬৭, উপস্থাপিত দলিলের লেখকের হস্তাক্ষর প্রমাণ মানে হাতের লেখা হস্তাক্ষর প্রমাণ। ৬৮, দলিলের সম্পাদনের প্রমাণ, দলিলের যিনি দলিল সম্পাদন করেছেন তার প্রমাণ, দলিলের সম্পাদনের প্রমাণ, দলিলের সম্পাদনের প্রমাণ। ৬৯, যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেই ক্ষেত্রে দলিল প্রমাণ। ৬৯, যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেক্ষেত্রে দলিল প্রমাণ। ৭০, সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদিত স্বীকৃত, সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদিত স্বীকৃতি। এরপরে আসেন ৭৩ দ্বারা স্বীকৃতি বা প্রমাণিত স্বাক্ষর বা সিল, সিল স্বাক্ষর তুলনা করে প্রমাণ করা হয়। সিল স্বাক্ষর স্বীকৃতি বা প্রমাণিত স্বাক্ষর বা হস্তাক্ষর সিলের সহিত অন্য সিলের তুলনা করে প্রমাণ করতে হবে। ৭৩ দ্বারা ৪৭, ৬৭, ৭৩ আর অধিক আসতে লেগে ৯, ৯, ৩৫, ৭৪, ৯, ৩৫, ৭৪ এগুলো খেয়াল রাখবেন। এরপর আসেন সরকারি দলিল। ৭৪ দ্বারা সরকারি দলিল, ৭৪ দ্বারা সরকারি দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল, বাংলাদেশ ও কমনওয়েলথ এর কোনো অংশ, বিদেশি আইন, বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ অফিসারের কার্য বিবরণী, এগুলো সরকারি দলিল। এরপর আসছেন ২, বেসরকারি দলিল। সরকারি দলিল হবে যদি সরকারের হেফাজতে থাকে এবং ওই দলিল সরকারের, তখন সরকারি দলিল বলেই গণ্য হবে। ৭৫ দ্বারা বেসরকারি দলিল, ৭৫ দ্বারা বেসরকারি, সরকারি দলিল ব্যতীত সমস্ত দলিল বেসরকারি, সরকারি দলিল ব্যতীত সমস্ত দলিল বেসরকারি। ৭৬, সরকারি দলের প্রত্যায়িত অনুলিপি কিভাবে পাবেন সেই পদ্ধতি, সরকারি দলের প্রত্যায়িত অনুলিপি কিভাবে পাবেন সেই পদ্ধতি। ৯০ দ্বারা ৩০ বছরের পুরাতন দলিল যার দখলে আছে ওই উক্ত দলিল সঠিক ব্যক্তির দখলে আছে বলেই আদালত ধরে নেবে বা অনুমান করবে। ৩০ বছরের পুরাতন দলিল যার দখলে আছে সঠিক ব্যক্তির দখলে আছে বলে আদালত ধরে নেবে। ৯০ ক ডিজিটাল রেকর্ড, ৫ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড যার দখলে আছে আদালত ধরে নেবে উক্ত ব্যক্তির দখলে, সঠিক ব্যক্তির দখলে আছে বলেই গণ্য করবে। এইবার আসেন ১০১, প্রমাণের দায়িত্ব। যিনি মামলার রায় কামনা করেন বা যিনি মামলার রায় কামনা করেন, মামলার রায় আশা করেন তাকেই প্রমাণ করতে হবে। ১০১, প্রমাণের দায়িত্ব। যিনি মামলার রায় আশা করেন তাকেই প্রমাণ করতে হবে। ১০২, যিনি মামলায় হেরে যাবেন ওই পরাজিত পক্ষই প্রমাণ করবেন, যিনি মামলার পরাজিত পক্ষ প্রমাণ করবেন। ১০২। ৩, কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। ১০৩। ১০৪, সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যেই বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যেই বিষয়টা প্রমাণ করতে হবে সেই বিষয় তার দায়িত্ব, যিনি সাক্ষ্য গ্রহণযোগ্য করবেন তারই দায়িত্ব। ৩২ মনে রাখবেন। ১, আসামির মামলা। ১০৫, আসামির মামলা যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে আসামিকে প্রমাণ করতে হবে। আসামির মামলা যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা আসামিকেই প্রমাণ করতে হবে। ১০৬, রেলের টিকিট কোনো বিশেষ বিষয়ে যার অবগতের মধ্যে থাকে তাকেই প্রমাণ করতে হবে। কোনো বিশেষ বিষয়ে যার অবগতের মধ্যে থাকে তাকেই প্রমাণ করতে হবে রেলের টিকিট। ১০৭, যে ব্যক্তি ৩০ বছর জীবিত আছেন তাকে যে মৃত দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে তিনি মারা গেছেন। যে ব্যক্তি ৩০ বছর জীবিত আছে তাকে যে মৃত দাবি করবে, যিনি দাবি করবেন তাকেই প্রমাণ করতে হবে। ১০৮, যে ব্যক্তি ৭ বছর যাবৎ নিখোঁজ আছেন তাকে যে জীবিত দাবি করবে, যিনি দাবি করবেন তাকেই প্রমাণ করতে হবে। যে ব্যক্তি ৭ বছর যাবৎ নিখোঁজ আছেন তাকে যে জীবিত দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। উল্টাপাল্টা, মৃতরে জীবিত, জীবিতরে মৃত। এরপরে আসেন ১০৯। ১০৯, অংশীদারগণের মধ্যে, জামিনদার এবং প্রজার মধ্যে, মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্কের প্রমাণ। যিনি দাবি করেন সম্পর্ক নাই তিনি প্রমাণ করবেন। জামিনদারগণ, অংশীদারগণ, জমিদার এবং প্রজা, মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্কের প্রমাণের দায়িত্ব। ১১০,
মালিকানা প্রমাণের দায়িত্ব। 110 মালিকানা প্রমাণ, যিনি মালিক দাবি করবেন তাকেই প্রমাণ করতে হবে। 112 11 পড়া লিখবেন। 112 বিবাহ স্থির থাকাকালে সন্তান জন্মই উহার বৈধতা বা চূড়ান্ত প্রমাণ। বিবাহ স্থির থাকাকালে সন্তান জন্ম উহার বৈধ বা চূড়ান্ত প্রমাণ। 114 আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারেন। প্রাকৃতিক ঘটনার সাধারণ গতি দ্বারা মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যের বিবরণ আদালত ঘটনার অনুমান বা আদালত অনুমান করিতে পারেন। এরপরে 116 117 118 সাক্ষী সম্পর্কিত। এখন অধ্যায় নবম, সাক্ষী সম্পর্কিত। যে সাক্ষ্য দিতে পারে, যোগ্য সাক্ষী কে কে সাক্ষ্য দিতে পারে। 118 কে যে সাক্ষ্য দিতে পারে, সাক্ষীর যোগ্যতা কে কে সাক্ষী দিতে পারে, বাস এরকম মনে রাখবেন। 119 বোমা সাক্ষী। 119 বোমা সাক্ষী, বধির সাক্ষী বা যিনি কথা বলতে পারেন না সেই সাক্ষী। 120 দেওয়ানি মামলার পক্ষগণ বা দেওয়ানি মামলার পক্ষে স্বামী স্ত্রী, ফৌজদারি মামলায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী। দেওয়ানি মামলায় স্বামী স্ত্রীর পক্ষে এবং ফৌজদারি মামলার বিরুদ্ধে যোগ্য সাক্ষী। 21 জজ ও ম্যাজিস্ট্রেটগণের সাক্ষ্য। জজ ম্যাজিস্ট্রেটগণের সাক্ষ্য। 121 জজ ম্যাজিস্ট্রেটগণের সাক্ষ্য। 122 বিবাহ বজায় থাকাকালীন বার্তা সম্পর্কে সাক্ষ্য। বিবাহ বজায় থাকাকালীন সময়ে বার্তা বা সাক্ষ্য, যিনি কথাবার্তা বলছিলেন ওটা দামি নত। 123 রাষ্ট্রের বিষয় সম্পর্কে সাক্ষ্য। রাষ্ট্রের গোপন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে কি যাবে না তা অফিস প্রধান নির্ধারণ করবে। 123 রাষ্ট্রের গোপনীয় দলিল বা অপ্রকাশিত দলিল সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে কি যাবে না তা অফিস প্রধান নির্ধারণ করবে। 124 সরকারি বার্তার আদান প্রদান যদি জনস্বার্থের বিরোধী হয়, সরকারি বার্তার আদান প্রদান যদি জনস্বার্থের বিরোধী হয় তা প্রকাশ করা যাবে না, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। 125 অপরাধের সংবাদ কোথা থেকে পেলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং রাজস্ব বিভাগের কর্মকর্তা, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। অপরাধের সংবাদ ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব বিভাগের কর্মকর্তা কোথা থেকে পালেন, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। 126 পেশা সম্পর্কিত বার্তা। 126 পেশা সম্পর্কিত বার্তা ব্যারিস্টার, উকিল এবং অ্যাডভোকেট, অ্যাটর্নি, ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল এরা তাদের সাথে মক্কেলের যে কথাবার্তা হয়েছিল তা প্রকাশ করা বা এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। পেশা সম্পর্কিত বার্তা, পেশা সম্পর্কিত মক্কেল, উকিল, ব্যারিস্টার সাথে কি কথা হয়েছিল এই বিষয়ে তারা আদালতে সাক্ষ্য দিতে পারবেন না। দুইটি বিষয় পারবেন, ব্যতিক্রম আছে দুইটা। বেআইনি উদ্দেশ্যকল্পে যে সংবাদ আদান প্রদান করা হয়েছিল, বেআইনি উদ্দেশ্যকল্পে যে সংবাদের আদান প্রদান হয়েছিল এইটা প্রকাশ করতে পারবে। এছাড়াও 2 নম্বর আছে যদি কোনো জাল জালিয়াতির মাধ্যমে কোনো কাজ করতে প্রস্তাব করে সেই বিষয়েও প্রকাশ করা যাবে। দুইটা শেষ। 27 দোভাষী। দোভাষী হচ্ছে কিরম, দোভাষী একটা অফিসের যে ব্যারিস্টার, উকিল বা অ্যাটর্নির কাছে দোভাষী থাকবার পারে, দোভাষী থাকতে পারে, কেরানি থাকতে পারে, কর্মচারী থাকতে পারে। এদের জন্য একই আইন, ওই অ্যাডভোকেট, অ্যাটর্নি বা উকিলের জন্য যে নিয়ম 127 এসে ঠিক 127 এসে ওই সেম কথা বলছে। এই যে দোভাষী কাজ করবে বিষয়টা সম্পর্কে জানবে। এরপরে কিরানি বা ওই অফিসের কর্মচারী তারাও এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে না এবং এই বিষয়ে সাক্ষ্য দেওয়াও যাবে না এবং নেওয়াও যাবে না। 128 শতপ্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যাগ হবে না। শতপ্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যাগ হবে না। শতপ্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যাগ হবে না। 129 আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান প্রদান সাক্ষ্য দেওয়া যাবে না। আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান প্রদান সাক্ষ্য দেওয়া যাবে না। আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান প্রদানে সাক্ষ্য দেওয়া যাবে না। মামলার পক্ষ নয়। 130 মামলার পক্ষ নয় এইরূপ সাক্ষীর দলিলের সত্তা উপস্থাপন। মামলার কোনো পক্ষ নয় এইরূপ সাক্ষীর সত্তার দলিল উপস্থাপন। 132 কোনো সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী যদি অপরাধের সাথে জড়িত যায় এই অজুহাতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাবে না। কোনো প্রশ্নের উত্তরে সাক্ষীকে যখন কোনো প্রশ্নের উত্তরে সাক্ষী অপরাধের সহিত জড়িয়ে যাবে এই অজুহাতে সাক্ষীকে উত্তর দান হইতে অব্যাহতি দেওয়া যাবে না। 132 এরপরে 133
দুষ্কর্মের সহযোগী 133, দুষ্কর্মের সহযোগী 133, দুষ্কর্মের সহযোগী 134, সাক্ষীর সংজ্ঞা 134, সাক্ষীর সংজ্ঞা 135, সাক্ষীগণকে উপস্থাপন করা, সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম, সাক্ষীগণকে উপস্থাপন করা, সাক্ষী গ্রহণের ক্রম 136, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, জজ সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন 136, জজ সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন 137, জবানবন্দি জিরা ও পূর্ণ জবানবন্দি, জবানবন্দি জিরা ও পূর্ণ জবানবন্দি 138, জবানবন্দি গ্রহণে বা পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ পদ্ধতি আসলে লিখে দেবেন, সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ 139, দলিল উপস্থাপন করার জন্য আহত ব্যক্তিকে জিরা, দলিল উপস্থাপন করার জন্য উপস্থাপন করার ব্যক্তিকে জিরা 140, চরিত্র সম্পর্কে সাক্ষ্য 140, চরিত্র সম্পর্কে সাক্ষ্য 141, ইঙ্গিতবাহী প্রশ্ন 141, ইঙ্গিতবাহী প্রশ্ন 142, উপরোক্ত 142, জবানবন্দি, পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না 142, জবানবন্দি, পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, তবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে যে সমস্ত ক্ষেত্রে এই প্রশ্নগুলো ভূমিকামূলক, অবিসংবাদিত বিষয় যথেষ্ট পূর্বে যথেষ্ট প্রমাণিত বলে বিবেচিত হয়, এই রকম যদি হয় তাহলে করা যাবে। 143, যারা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, যারা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় 144, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য 144, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য 145, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা করা যাবে, এটা ব্যাখ্যা করছিলাম, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা 146, জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে, জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে 146, জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে 8, সত্যবাদী পরীক্ষা করা যাবে, তার সত্যবাদী পরীক্ষা করা যাবে 2, তার পরিচয় ও পদমর্যাদা জানা যাবে, তার পরিচয় এবং পদমর্যাদা জানা যাবে 3, তার চরিত্রের উপরে আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চিত সৃষ্টি করিয়া তিনি তাকে যদি প্রশ্ন করা হয়, তিনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত হয়ে পড়েন, অথবা তিনি দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা লাভ করেন, অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা থাকেন, তাহলে তাকে এই জেলায় আইনসঙ্গত প্রশ্ন করবেন। কোন প্রশ্ন করবেন না, কোন প্রশ্ন করবেন না সংশোধনীতে আসছে, যদি নারীর অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী তিনি যৌন আচরণ সম্পর্কে এই জাতীয় কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। কোনো নারীর কি হয়েছে যৌন আচরণ অথবা তার পূর্বে অনৈতিক চরিত্র ছিল, এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। 147, সাক্ষী যখন প্রশ্নের উত্তর দিতে বাধ্য 147, সাক্ষী যখন প্রশ্নের উত্তর দিতে বাধ্য 148, সাক্ষীকে যখন প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেবে কি দেবে না আদালত নির্ধারণ করবে। সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে সাক্ষী প্রশ্নের উত্তর দেবে কি দেবে না তা আদালত নির্ধারণ করবে 4টি ভাবে। 1, সাক্ষীর আত্মনিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এবং মূল বিষয়ের সাথে সম্পর্কিত হয় এবং মূল অপরাধ সংক্রান্ত হয়, তাহলে আদালত বলবে আপনি প্রশ্নের উত্তর দেন। 2, প্রশ্নের আন্তর্নিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয়, মূল বিষয়ের সাথে না হয়, অসঙ্গতিপূর্ণ হয়, আদালত বলবে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, সাক্ষীকে নিষেধ করে দেবে। 3, সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যেই দোষারোপ স্বাক্ষর গুরুত্ব তার থেকে ভিন্ন হয় বা বিপরীতমুখী হয়, তখন আদালত বলবে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। 4, 48-4, সাক্ষীকে যখন আদালত প্রশ্ন করছে, সাক্ষী নিরাপত্তা পালন করতেছে, আদালত ধরে নিচ্ছে ওই ব্যক্তি যদি এই প্রশ্নের উত্তর করত তাহলে তার বিরুদ্ধে যেত। 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। 150, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করার ক্ষেত্রে আদালতের কার্য পদ্ধতি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি কোনো এক উকিল বা অ্যাডভোকেট প্রশ্ন করে তার বিরুদ্ধে কার্য পদ্ধতি আছে, ব্যবস্থা নেওয়া যাবে। 151, অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন, অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না, এরপরে বিশেষ ক্লাসে নেব। 152, অপমান এবং উত্ত্যক্ত করিবার জন্য প্রশ্ন, অপমান এবং উত্ত্যক্তমূলক প্রশ্ন, অপমান এবং উত্ত্যক্তমূলক প্রশ্ন। 153, সত্যবাদী পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে
তাহার উত্তরে বিরোধিতা করার জন্য প্রশ্ন সাক্ষ্য বর্জন। সত্যবাদী পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে তাহার উত্তরে বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। এরপরে 154 বৈরী সাক্ষী শত্রু সাক্ষী। 154 করবেন বৈরী সাক্ষী শত্রু সাক্ষী বা বিরোধী সাক্ষী। হ্যাঁ, কোনো পক্ষ কর্তৃক তো কোনো সাক্ষ্যকে উপস্থাপন করলে ও কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা, কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা, বৈরী সাক্ষী শত্রু সাক্ষী বিভিন্নভাবে মনে রাখবেন দামি দ্বারা। 155 সাক্ষীর বিশ্বাসযোগ্য সম্পর্কে অভিযোগ। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ দায়ের করবেন, ক্ষমতা আছে। সাক্ষীর বিশ্বাসযোগ্য সম্পর্কে অভিযোগ তিন ভাবে করবেন। এক, সাক্ষী যে খারাপ চরিত্রের, সাক্ষীরা যে ভালো না, এর বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করা। যারা সাক্ষী 1 নম্বর মনে 155 যে সমস্ত ব্যক্তি সাক্ষীর জন্য উপস্থাপন করা হয়েছে, আপনি বলছেন ওই সাক্ষীগুলো ভালো না, ওই সাক্ষী যে ভালো না তা কিভাবে প্রমাণ করবেন? অপর সাক্ষী দাঁড় করা দেবেন, এইভাবে এই প্রমাণ করবেন। নাম্বার 2, সাক্ষী যে ঘুষ গ্রহণ দুর্নীতি করে বা ঘুষ গ্রহণের প্রস্তাব লাভ করে বা দুর্নীতি বা প্রলোভের সম্মতি হওয়ার পরে সাক্ষ্য দিচ্ছেন, তা আপনি প্রমাণ করে এর বিরোধিতা করবেন, অভিযোগ করবেন। তাহলে 2 নম্বর সাক্ষী ঘুষ গ্রহণের সম্মতি হয়েছে, দুর্নীতিমূলক প্রলোভনের সম্মতি হওয়া তিনি সাক্ষ্য দিতে হয়েছেন, এইটা আপনি প্রমাণ করবেন। 155(3) তাহার দেওয়া যে পূর্বের বিবৃতি আর পরের বিবৃতি যখন মেলে নাই, তা প্রমাণ করিয়া, পূর্বে যে বিবৃতি দিছিল পরে যা বিবৃতি দেয় নাই তা প্রমাণ করিয়া 145 বৈধতা প্রদর্শন করে। ঠিক আছে, এটা আপনি প্রমাণ করে দেবেন। 53 155 যেটা বাতিল হয়ে গেছে সেইটা শোনেন। কোন নারীর চরিত্র সম্পর্কে অনৈতিক চরিত্র ছিল, খারাপ চরিত্র ছিল, তার ব্যবসা এরকম ছিল, কথা বলা যাবে না, নিষেধ করে দেবেন বাতিলের দ্বারা। 155 বাতিল। 156 প্রাসঙ্গিক বিষয় সমর্থন করিবার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। 157 একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করতে হবে। একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করতে হবে। একই বিষয় সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করতে হবে। এরপরে 158 স্মৃতি পুনরুজ্জীবিত করা। আমাদের লোকজনের তো অনেকদিন বলা গেছে কাজ করতে, শব্দ শেখা, ভিডিও প্রসেসিং, এই জন্য কেদের নাম টাম নাই, ওনার সাইন জাগোবাদ শেষের দিকে শিখেছি। 159 স্মৃতি পুনরুজ্জীবিত করা। যখন সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারেন। স্মৃতি পুনরুজ্জীবিত করা 159 করবেন। সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য মামলার আয়ু, তারপরে মামলার সাথে যারা ছিল আমার মধ্যে এছাড়াও তৃতীয় পক্ষের ব্যক্তিও এই পুনরুজ্জীবিত করার জন্য এই মামলার বা তার কাগজ কলম দিতে পারে। 160 এই যে স্মৃতি পুনরুজ্জীবিত করার পরে আপনি সাক্ষ্য প্রদান করতেছেন, যে দলিল দেখলেন ওই দলিলের উপরে আপনি সাক্ষ্য দেবেন, ওই দলিল বাইরে আপনি সাক্ষ্য দেবেন না। এটা বলছে 160 দ্বারা। 161 বলছে কি, স্মৃতি পুনরুজ্জীবিত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার। স্মৃতি পুনরুজ্জীবিত করছেন যে দলিল দেখে আপনি, ওই দলিল বিরোধী পক্ষ দেখার অধিকার রাখে, কারণ ওই দলিল দেখে পেয়ে আপনি সঠিক বললেন কিনা এবং ওই দলিল দেখে আপনাকে জেরা করা হবে। ঠিক আছে। এরপরে 162 দলিল উপস্থাপন। এই 162 আবার যখন দলিল উপস্থাপন করার কথা বলবে তখন দলিল উপস্থাপন করা লাগবে। উপস্থাপন না করলে কি হবে? 163 তলবকৃত বা নোটিশ অনুসারে উপস্থাপন হিসাবে স্বাক্ষর ব্যবহার, মানে যে দলিল তলব করছিল বা আদালত উপস্থাপন করতে বলছিল 162, 163 আপনি উপস্থাপন করবেন, ওইটা আদালত সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে। কিন্তু কি করছেন 164 নোটিশ দেওয়া সত্ত্বেও দলিল আপনি উপস্থাপন করেন নাই, পরবর্তী আপনি যদি দলিল উপস্থাপন করতে যান তাহলে আদালতের অনুমতি অথবা বিরোধী পক্ষের অনুমতি ছাড়া ওই দলিল আর উপস্থাপন করা যাবে না বা গ্রহণ হবে না। 165 জজ কর্তৃক প্রশ্ন করিবার বা কোন দ্রব্য বস্তু উপস্থাপন করার জন্য করতে পারেন। জজ কর্তৃক প্রশ্ন করিবার ক্ষমতা, জজ কর্তৃক প্রশ্ন করার ক্ষমতা বা কোনো কিছু উপস্থাপন করার জন্য আদেশ দানের ক্ষমতা, কোনো বিষয় কোনো কিছু উপস্থাপন করার জন্য আদেশ দানের ক্ষমতা। 165টা কিন্তু দামি দ্বারা বুঝে পড়েন। 167 অন্য রাজ্য অরাজ্য হলে তার জন্য নতুন করিয়া বিচার করা হইবে না। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হইলে তার জন্য নতুন করে
বিচার করা হইবে না। অন্যায়। আসসালামু আলাইকুম।